দেখো আজ কি করাবো, দেখো ইতিহাসের মধ্য ভারতের ইতিহাস পড়াচ্ছিলাম, তো মধ্য ভারতের ইতিহাসে 2 নম্বর পাঠ পর্যন্ত হয়ে গেছিল, আজকে 3 নম্বর পাঠ পড়াবো। আমি কি বলছিলাম, মধ্য ভারতের ইতিহাসে 5টা রাজবংশ কি, দেখ তু সালা, দেখ তু সালা। তাহলে আমাদের দ ফর কি, দাস বংশ হয়ে গেছে, খ ফর খিলজি বংশ হয়ে গেছে, আজকে কি পড়াবো, তুগলক বংশ, তু ফর তুগলক বংশ, তুগলক বংশ যে পড়াবো। তাহলে খলজি বংশ পর্যন্ত পড়েছিলাম। খলজি বংশের শেষ শাসক কে ছিল, সুলতান আলাউদ্দিন খিলজি সেরকম ভাবে বড় শাসক ছিল, মানে খলজি বংশের শেষ শাসক। তারপর আলাউদ্দিন খলজিকে হত্যা করার পর মালিক কাফুর কিছুদিনের জন্য, 36 দিনের জন্য, মালিক কাফুরকে বলা হয় যে মালিক কাফুর নাকি 36 দিনের জন্য সিংহাসনে বসে, জাস্ট 36 দিনের জন্য। তারপর ওর পুত্র আলাউদ্দিন খিলজির পুত্র কে এসেছিল, মোবারক শাহ। মোবারক শাহ, মোবারক শাহকে আবার হত্যা করে কে, এরই অনুচর নাসির শাহ বা নাসুর শাহ বলে, যে নাসির শাহ। নাসির শাহ হত্যা করে, মোবারক শাহের অনুচর ছিল, কাকে হত্যা করে, মোবারক শাহকে, এবং দিল্লির সিংহাসনে বসে। নাসির শাহকে আবার ইন্দ্রপ্রস্থ বা ভিলপথের যুদ্ধে, ইন্দ্রপ্রস্থ বা ভিলপথের যুদ্ধ 1320, নাসিরউদ্দিন শাহকে কে হারিয়ে দেয়, গাজী মালিক। গাজী মালিকই কে ছিল বলা হয়, গিয়াসউদ্দিন তুগলক। গাজী মালিক, গাজী মালিক কি বলা হয়, গিয়াসউদ্দিন তুগলক। এবং 1320 খ্রিস্টাব্দে কি করে, তুগলক বংশের প্রতিষ্ঠা করে কে, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশ, তুগলক বংশে কে এলো সিংহাসনে, গাজী মালিক, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশ, গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশ 1320-তে এসেছিল, 1320-তে এসেছিল তুগলক বংশ, ছিল কতদিন, 1414 পর্যন্ত। 1320-তে সিংহাসনে কে লাভ করে, গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক, তুগলক বংশের প্রতিষ্ঠা করে। এবং 1414 খ্রিস্টাব্দে কি হয়, তুগলক বংশের শেষ হয়। তারপর কি আছে, সৈয়দ বংশ আছে। গিয়াসউদ্দিন তুগলক 1320-তে সিংহাসনে বসার পর 1325 পর্যন্ত সিংহাসনে আরোহণ করে, মাত্র 5 বছর সিংহাসনে থাকে কে, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক খসরু শাহ বা নাসির শাহকে, খসরু শাহকে হত্যা করার পর কি করেছিল, খসরু শাহকে হত্যা করার পর সিংহাসনে বসে এবং সিংহাসনে বসে নিজেকে গাজী উপাধি ধারণ করে, গাজী উপাধি ধারণ করে, গাজী উপাধি ধারণ করে কে, গিয়াসউদ্দিন তুগলক। এবং গিয়াসউদ্দিন তুগলক গাজী উপাধি ধারণ করার পর বিভিন্ন জায়গাও দখল করেছিল। যদি বলি জায়গা দখলের ক্ষেত্রে, যে বাংলা দখল করে, বাংলা জয় করে, ত্রিহুত জয় করে, বাংলা ত্রিহুত বারাঙ্গাল বা বাংলা ত্রিহুতই মনে রাখো, বাংলা ত্রিহুত জয় করে, কারাঙ্গাল জয় করে। জয় করার পর কি হয়েছিল, এর সমাধি, গিয়াসউদ্দিন তুগলকের সমাধি সব থেকে বেশিবার মঙ্গল আক্রমণ হয়েছিল, সব থেকে বেশিবার 29 বার মঙ্গল আক্রমণ করেছিল, 29 বার মঙ্গল আক্রমণ ঘটে, 29 বার মঙ্গল আক্রমণ ঘটেছিল গিয়াসউদ্দিন তুগলকের সময়। গিয়াসউদ্দিন তুগলক 3 নম্বর যদি বলি ইম্পর্টেন্ট, যে তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠা কে করেন, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক প্রথম ডাক ব্যবস্থা কে চালু করে, গিয়াসউদ্দিন তুগলক। এবং ডাক ব্যবস্থা বাংলা জয় করে, তিউর জয় করে, তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করে, ডাক ব্যবস্থা করে। এবং সেচ ব্যবস্থা, প্রথম দিল্লির শাসন ব্যবস্থা বা দিল্লির সুলতানি যুগে সেচ ব্যবস্থার প্রচলন করেছিল কে, যে সেচ ব্যবস্থা হবে, সেচের কথা বলেছিল কে, গিয়াসউদ্দিন তুগলক। সেচ ব্যবস্থা। কিন্তু সেচ ব্যবস্থার জনক যদি বলা হয়
তাহলে কিন্তু আমরা ফিরোজ শাহ তুগলককে বলবো। কারণ সেচ ব্যবস্থা চালু করবো বলেছিল, কিন্তু সেরকম ভাবে করতে পারেনি। কিন্তু ফিরোজ শাহ তুগলক এসে কি করেছিল, প্রচুর পরিমাণে ক্যানেল এবং জলাশয় নির্মাণ করেছিল। যখন ফিরোজ শাহ তুগলক বলবো তখন বলবো, তাই না? তাহলে খসরু শাহকে আমি কি বললাম, যে খসরু শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে কে এসছে, খসরু শাহকে পরাজিত করে ইন্দ্রপ্রস্থ বা ভিলপ্রস্থের যুদ্ধে পরাস্ত করে তুগলক বংশের প্রতিষ্ঠাকারী থেকে গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসার পর গাজী উপাধি ধারণ করে, নিজেকে গাজী বলে মানে উপাধি নেয়। বাংলা, তিহত, কারাঙ্গাল এই সমস্ত জায়গাগুলো জয় করে। এর সময়তেই সব থেকে মঙ্গল আক্রমণ বেশি হয়েছিল, 29 বার মঙ্গল আক্রমণ ঘটে। এবং তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করে, ডাক ব্যবস্থা করে, সেচ ব্যবস্থা শুরু করে। এবং বাংলা জয় করার পর যখন ফিরছিল, বাংলা জয় করার পর যখন ফিরছিল কোন দিকে, দিল্লির দিকে, আফগানপুর বলে একটা জায়গা আছে, আফগানপুরে ওর পুত্র জুনাখা কি করে, সম্বর্ধনা সভা তৈরি করে, যে বাবা বাংলা জিতে আসছে, বাবাকে সম্মাননা দেবো। ওই জন্য আফগানপুরে কি করে সংবর্ধনা মঞ্চ তৈরি করে, যে বাবা আসছে, বাবাকে কি করে সম্বর্ধনা দেবো। কিন্তু এই সম্বর্ধনা সভাতেই কি হয়, সম্বর্ধনা সভাতেই প্যান্ডেল ভেঙে গিয়ে বা সম্বর্ধনা সভা মঞ্চ ভেঙে গিয়ে কার মৃত্যু হয়, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়ে যায় আফগানপুরে, বাংলা জয় করার পথে। এবার মৃত্যু হওয়ার পিছনে অনেকজন অনেক কিছু কারণ বলে। 1325 খ্রিস্টাব্দে এর মৃত্যু হয়ে যায়, কিন্তু মৃত্যু হওয়ার কারণে অনেক ঐতিহাসিক অনেক রকম বলে। কিছু ঐতিহাসিক বলে এটা কি খালিফার অভিশাপ, সেই সময় খালিফাদের সঙ্গে গিয়াসউদ্দিন তুগলকের একটু প্রবলেম ছিল এবং খালিফাদের অভিশাপে নাকি মঞ্চ ভেঙে গেছে। আবার অনেকজন মনে করে কি, যে মোহাম্মদ বিন তুগলক বা জুনাখার অপর নাম কি, মোহাম্মদ বিন তুগলক প্রকৃত নাম ছিল জুনাখা, তাই না? মোহাম্মদ বিন তুগলকেরই একটা চক্রান্ত ছিল যে বাবাকে মেরে দেওয়া। সম্বর্ধনা সভা যখন আয়োজন করেছে, তখন তার মধ্যে যে প্রচুর হাতি ছিল, হাতিগুলো কি হয়, কিছু খেপা হাতি খেপে যায় এবং মঞ্চ ভেঙে পড়ে যায়, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয় 1325 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন 1325 খ্রিস্টাব্দে মরার পর দিল্লির সিংহাসনে কে বসে, তারই পুত্র জুনাখা, বা কি বলতে পারি যে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1325 সিংহাসনে বসে 1351 পর্যন্ত সিংহাসনে রাজত্ব করে দিল্লির সুলতান বংশ। তাহলে মোহাম্মদ বিন তুগলক, অনেকজন বলে নাকি বা এর প্রকৃত নাম, প্রথমেই যদি বলি এর প্রকৃত নাম কি, প্রকৃত নাম জুনাখা। অনেকজন পিতৃ হত্যার দায় ওকে দেয়, যে বাবাকে যে মারা হয়েছিল তার চক্রান্ত ছিল কার, মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলক ছিল সুলতান বংশের বা সুলতানি যুগের সব থেকে বড় শিক্ষিত এবং শিক্ষিত মূর্খ বলা হয়। মোহাম্মদ বিন তুগলককে শিক্ষিত মূর্খ বা পাগলা রাজা বলা হয়, বা পাগলা রাজা। কেন শিক্ষিত মূর্খ বা পাগলা রাজা বলা হয়, তার কিছু কারণও আছে, সেগুলো বলছি এক এক করে। কিন্তু প্রকৃতপক্ষে কি মূর্খ ছিল শিক্ষিত হওয়া সত্ত্বেও? হয়তো ছিল না, অনেক ঐতিহাসিক মনে করেন। কিন্তু যে পরিকল্পনাগুলো নিয়েছিল মোহাম্মদ বিন তুগলকের দ্বারা, যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনাগুলো কি ছিল, সেগুলো সবই কার্যকরী হয়নি। এই জন্য আমরা ইতিহাসে গেলে পাগলা রাজা বলি বা শিক্ষিত মূর্খ বলি। যদি 1 নম্বর বলি, প্রথম কাজ যে দোয়াব অঞ্চলে, গঙ্গা দোয়াব অঞ্চল, এই দোয়াব অঞ্চলে ট্যাক্স কত করে, ট্যাক্স 50% করে দেয়। 50% করে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো, যে সময় দোয়াব অঞ্চলে ট্যাক্স 50% করে, সেই সময় দোয়াব অঞ্চলে পরপর 2 বছর খরা চলছিল। তাহলে যদি খরা চলে, তাহলে যারা পূজাগণ আছে তারা কি করে ট্যাক্স দেবে? তাদের ট্যাক্স দেওয়া সম্ভব নয়। 2 বছর যদি ফসল উৎপন্নই না হয়, তাহলে কি করে ট্যাক্স দেবে? তাহলে দোয়াব অঞ্চলে যে 50% ট্যাক্সটা ঠিক করেছিল, পূজারা দিতে পারেনি, তার জন্য বিদ্রোহ দেখা দিয়েছিল। এবং পরবর্তীকালে যখন বুঝতে পারে, আমির ই কোহি নামে
একটা কৃষি সংস্থান তৈরি করে, একটা সংগঠন বা কামিনী কোহিন নামে একটা সংগঠন তৈরি করে বা একটা পদ তৈরি করে, যেখানে কি করবে কিছু লোককে রাখা হবে যারা কি করবে এই যে গঙ্গা দোয়াব অঞ্চলে বা দোয়াব অঞ্চলে 2 বছর ধরে খরা হয়েছে বা পতিত জমি যেগুলো আছে যেগুলোতে চাষাবাদ করতে পারছে না পয়সার জন্য, তার জন্য কি দেবে আমিরি কোহিনা ঋণ দেবে সরকারের পক্ষ থেকে, বা মোহাম্মদ বিন তুগলক কি দেবে তাদেরকে ঋণ দেবে, তারা যাতে চাষ করতে পারে এবং ফসল ফলাতে পারে এবং সুলতানকে কি দিতে পারে ট্যাক্স দিতে পারে 50%। কিন্তু এটা আমিরি কোহি নামে যে কৃষি বিভাগটা করেছিল, কৃষি বিভাগ বলা হয়, কৃষি বিভাগটা তৈরি করেছিল, এই কৃষি বিভাগ তৈরি করতে অনেক লেট হয়েছিল, তখন আর কিছু করার ছিল না, তখন বিদ্রোহ শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে দোয়াব অঞ্চলে 50% ট্যাক্স, আমিরি কোহি নামক কৃষি বিভাগ তৈরি, এগুলো প্রথম পার্ট, তার 1 নম্বর ফল্ট বলা হয়। দ্বিতীয় নম্বর যদি বলি সব থেকে বড় ভুল যেটা কি করে, দিল্লি থেকে দেবগিরি তার রাজধানী স্থানান্তরিত করে, দিল্লি থেকে দেবগিরি তার রাজধানী স্থানান্তর করে, দিল্লি থেকে দেবগিরি। এবং দিল্লি থেকে দেবগিরি যখন স্থানান্তরিত করে কিছু কারণও ছিল এর পিছনে, কারণ মঙ্গলরা সেই সময় প্রচুর আক্রমণ করছিল, মঙ্গল জাতিরা, এবং মঙ্গল জাতিরা কোথায় পাঞ্জাব দিয়ে, পাঞ্জাব হরিয়ানা ম্যাক্সিমাম তো হিন্দুকুশ পর্বত পেরিয়ে এসে আমাদের ভারতবর্ষে অ্যাটাক করছিল, এবং দিল্লিকে ভেবেছিল যে সেফ জায়গা নয়, ভালো প্লেস নয়, ওই জন্য তো তার দেবগিরিতে যায়। এবং দেবগিরিতে যখন যায় তখন দেবগিরিতে যাওয়ার সময় সবাইকে সঙ্গে নিয়ে যায়, বুড়ো ছোট বাচ্চা মহিলা পশু পাখি যা ছিল সব সঙ্গে করে নিয়ে যায় হাঁটাতে হাঁটাতে, তাই না? এবং দেবগিরির নাম পরিবর্তন করে কি রাখে, দৌলতাবাদ, দৌলতাবাদ। এবং দেবগিরিতে যাওয়ার পর সাধারণভাবেই কিছু লোকের মন লাগবে না, কারণ এক জায়গায় থাকতো, তাকে যদি তাকে বাড়ি ছাড়িয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখা হয় তাহলে তার মন বসবে না, সৈনিকদেরও ঠিকঠাক ভালো লাগছিল না। আবার দেবগিরিতে প্রবলেম হচ্ছিল কি, সেই সময় দক্ষিণ ভারতে 2টো সাম্রাজ্য গড়ে উঠছিল, এক হচ্ছে বিজয়নগর, ছোট করে বলি, এক হচ্ছে বিজয়নগর আর 2 হচ্ছে বাহমনি সাম্রাজ্য। উত্তর ভারতে যখন সাম্রাজ্য গড়ে উঠছে, দক্ষিণ ভারতে এরকম 2টো সাম্রাজ্য গড়ে উঠছে, একটা হচ্ছে বিজয়নগর, একটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। তো বিজয়নগরের সাম্রাজ্য প্রতিষ্ঠা আমরা সবাই জানি হরিহর বুক্কা। দেবগিরিতে যখন দিল্লি থেকে দেবগিরি নিয়ে এসছে তখন কি হয়েছে, বিজয়নগর সাম্রাজ্য যারা প্রতিষ্ঠা হরিহর বুক্কা কি ভেবেছে দক্ষিণ ভারতে হয়তো জয় করবে, ওই জন্য বিজয়নগরের যারা প্রতিষ্ঠাতা বা হরিহর বুক্কা এদের উপর অ্যাটাক করার মনোভাব করে, তাই না? এই প্রবলেমের জন্য আবার কি করে, দেবগিরি থেকে আবার দিল্লি ফিরে আসে, দিল্লি থেকে দেবগিরি রাজধানী ট্রান্সফার করে, আবার দেবগিরি থেকে দিল্লি ফিরে আসে। এবং এই সময় প্লেগ রোগ দেখা দিয়েছিল, প্লেগ রোগও বহু লোক মারা গেছিল। তাহলে এটাকে দ্বিতীয় নম্বর ভুল বলা হয়, যে দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিল দেবগিরি, দেবগিরির নাম পরিবর্তন করে কি রেখেছিল দৌলতাবাদ। আর এর সঙ্গে যে বিজয়নগর সাম্রাজ্য বাহমনি সাম্রাজ্য আছে সেটা যখন সুলতান বংশ শেষ হবে বা সুলতানের যুগ শেষ হবে তখন পড়াবো, তাই না? তা নেক্সট ভুল কি, 3 নম্বর ভুল যদি বলি, এর হচ্ছে মুদ্রা সংস্করণ। কি করেছিল, মুদ্রা সংস্কার করেছিল, টোকেন কারেন্সি বা চিহ্নিত মুদ্রা, টোকেন কারেন্সি। চীনের কবলুই খাঁ ও পারস্যের, চীনের কবলুই খাঁ আর পারস্যের গাই খাতুর অনুসরণে কি করেছিল, টোকেন কারেন্সি চালু করেছিল। প্রথমে চীনের কবলুই খাঁ এবং পারস্যের গাই খাঁ যখন চালু করে, এরা যখন সাফল্য পায় তখন কি করে মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি চালু করে বা চিহ্নিত মুদ্রা চালু করে। অনেকজন বলে তামা ছিল, অনেক ঐতিহাসিক বলে ব্রোঞ্জের মুদ্রা ছিল। তো তামা এবং ব্রোঞ্জের মুদ্রা চালু করে, কিন্তু তামা এবং ব্রোঞ্জের মুদ্রা চালু করার পর প্রচুর পরিমাণে কি হয়, করাপশন হয়, নকল হতে শুরু করে। শাসক সুলতান মোহাম্মদ বিন তুগলক আর সামলাতে পারেনি প্রচুর পরিমাণে করাপশনের জন্য, এবং রূপোর বদলে এগুলো চেঞ্জ করে, রূপোর মুদ্রার বদলে এগুলো চেঞ্জ করতে হয়েছিল, এক্সচেঞ্জ করতে হয়েছিল জনগণের কাছ থেকে। আমাদের যেমন এখন মোদী সরকার কি করেছিল, ডিমনিটাইজেশন করেছিল, যে 500 টাকা 1000 টাকার নোট চলবে না, পুরনো নোট,
মানুষজন লাইন দিয়ে চেঞ্জ করেছিল। তাহলে এখানেও কি করেছিল, টোকেন কারেন্সি চালু করেছিল কবলুল খাঁ আর পারাসের গায়ে খাতুকাতে অনুসরণে। কিন্তু যখন থেকে প্রচুর পরিমাণে কি হয়ে গেছিল, প্রচুর পরিমাণে নকল টাকা উৎপত্তি হয়ে গিয়েছিল, তখন জনগণের মধ্যে খারাপ দেখা দেয় এবং জনগণরা কি করে, রাজার কাছে বলে যেরকম প্রচুর পরিমাণে নকল মুদ্রার সৃষ্টি হয়ে গেছে। রাজা আবার তাদেরকে চেঞ্জ করার জন্য কি করে, রূপোর মুদ্রা দিয়ে কি করে, যত টাকা আছে ফেরত নিতে হয় বাধ্য হয়ে। এতে কি হয়, রাজস্ব কোষাগার পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় 3 নম্বর ভুল মোহাম্মদ বিন তুগলকের। যদি 4 নম্বর বলি, 4 নম্বর হচ্ছে খোরাসান জয় বা খোরাসান জয়ের স্বপ্ন, খোরাসান দখল। আমি খোরাসান বলেছি যে খোরাসান জায়গা কোথায় আগের ভিডিওতে। খোরাসান খোরাসান জয়ের স্বপ্ন সব সুলতানই রাখতো যে খোরাসান জয় করতে হবে। ইরান, ইরাক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এই সমস্ত জায়গা নিয়ে খোরাসান ছিল এবং খোরাসানে সেই সময় সাম্রাজ্য একটু টলমল করছিল এবং মোহাম্মদ বিন তুগলক কি করে যে খোরাসান জয় করব, এর জন্য 3,70,000 সৈনিককে অগ্রিম বেতন দেয়। অগ্রিম 1 বছরে বেতন দেয়, অগ্রিম 1 বছরে বেতন দেয় এবং তাদেরকে সজ্জিত করে যে খোরাসান দখলে যাব। কিন্তু যখন দখলে সবকিছু রেডি প্রস্তুত যাওয়ার দিন ঠিক, তখন কি বলছে, হিন্দুকুশের পর্বত অতিক্রম করা খুব দুর্গম, হিন্দুকুশ পাহাড়, কারণ হিন্দুকুশ পাহাড় অতিক্রম করে যেতে হবে, হিন্দুকুশ পাহাড় অতিক্রম করা খুব দুর্গম। এবং সেই সময় খোরাসান সাম্রাজ্য আবার ঠিকঠাক দাঁড়িয়ে গেছে, মানে সাম্রাজ্য ঠিকঠাক বলশালী হয়ে উঠছিল। এই জন্য কি করে 3,70,000 সৈনিককে বলে আর যুদ্ধ করতে যেতে হবে না, এখানেই থেকে যায়। তাই রাজস্বের 1 বছর বেতন দিতে যে 3,70,000 সৈনিককে রেডি করেছে, তার জন্য প্রচুর পরিমাণ টাকা খরচা করেছে। এতে কি হয়, তার প্রচুর রাজস্ব করতে হয়। তাহলে এটাকে বলা হয় তার 4 নম্বর ভুল। এবং 5ম নম্বর ভুল যদি বলি, যে 5 নম্বর ভুল কি, কারাঞ্চল, কারাঞ্চল দখল, বর্তমানে কুমায়ুন অঞ্চল বলা হয়, কুমায়ুন অঞ্চল। এই কুমায়ুন অঞ্চলে কি করতে গেছিল, মোহাম্মদ বিন তুগলক দখলে যায় এবং প্রচুর সৈন্য পাঠায়। কুমায়ুন দখল হয়ে যায়, কারাঞ্চল দখল হয়ে যায়, কিন্তু প্রবলেম কি হয়, প্রচুর সৈন্য হাতছাড়া হয়ে যায়, প্রচুর সৈন্য মারা যায়। গেরিলা আক্রমণে প্রচুর সৈন্য মারা যায় এবং রাজস্ব তো ক্ষতি হয়। কারাঞ্চল যেতে ঠিকই, কারাঞ্চল জয় করেছিল, কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষয় হয় এবং প্রচুর পরিমাণে সৈন্য মারা যায়। তাহলে এই 5টা ভুল পরপর পরীক্ষা আমাদের ধরে, 5টা সিকোয়েন্সে মনে রাখা দরকার। যে প্রথমে দোয়াব অঞ্চলে ট্যাক্স, দ্বিতীয় হচ্ছে তার মধ্যে রাজধানী পরিবর্তন, দেবগিরি থেকে দিল্লি থেকে দেবগিরি, তৃতীয় নম্বর তাহলে আমাদের কি বললাম, মুদ্রা সংস্করণ, চতুর্থ আমাদের কি বললাম, চতুর্থ খোরাসান দখল, আর 5ম হচ্ছে কারাঞ্চল দখল। মোহাম্মদ বিন তুগলক এই সমস্ত কাজ করার জন্যই অনেকে পাগল রাজা বলে বা পাগলা রাজা বলে বা শিক্ষিত মূর্খ বলে, যে সমস্ত কাজ করেও সে তার কি হয়নি, জীবনে সাকসেস পায়। এর সময় একজন ঐতিহাসিক ভারতবর্ষে এসেছে, তার নাম কি, ইবন বতুতা। ইবন বতুতা কোথা থেকে আসে, মরক্কো থেকে আসে, মরক্কো থেকে ভারতবর্ষে আসে ইবন বতুতা এবং এর বইয়ের নাম কি, রেহলা, রেহলা নামক পুস্তক লেখে। 1351 খ্রিস্টাব্দে, 1351 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক সিন্ধু প্রদেশের থাট্টা অঞ্চলের কাছে মৃত্যু হয়। সিন্ধু প্রদেশের থাট্টা অঞ্চলের কাছে তার মৃত্যু হয়, অঞ্চলে তার মৃত্যু হয় এবং মোহাম্মদ বিন তুগলকের পাঠ শেষ হয়। তাহলে মোহাম্মদ বিন তুগলক বোঝা গেছে। মোহাম্মদ বিন তুগলকের পর কে আসে, যাকে বলা হয় তুগলক বংশের সব থেকে বেশি সময় ধরে সুলতানি বংশের মানে তুগলক বংশের রাজত্ব করেছে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কি নাম, ফিরোজ শাহ তুগলক। যদি ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে একটু বলি, যে ফিরোজ শাহ তুগলক, তাহলে ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক কত সালে এসেছিল, ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হল 1351 এবং 1388-89 পর্যন্ত বলা হয় ফিরোজ শাহ তুগলক রাজত্ব করেছিল, সব থেকে বেশি সময় ধরে তুগলক বংশে।
এবং মোহাম্মদ বিন তুগলক যে সমস্ত ভুলগুলো করে গেছে সেই সমস্তগুলোকেই সংশোধন করার চেষ্টা করেছিল কে? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক প্রথমেই সিংহাসনে বসার পর কি করেছিল, যে সেই সময় অনেক রকমের কর ব্যবস্থা ছিল, অনেক রকমের কর না হতো, 24 রকমের কর না হতো, 24 রকমের কর, এবং সেটাকে কমিয়ে কটা করেছিল? 4টি কর করেছিল। এখন যেমন জিএসটি স্ল্যাবও কটা? 4টে। আগে কি ছিল? প্রচুর ট্যাক্স ছিল। ভারতবর্ষে কি আনলো? জিএসটি আনলো, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 4 রকমের ট্যাক্সের স্ল্যাব করে দিল, তাই না? সেরকম ফিরোজ শাহ তুগলক কি করেছিল? 24 রকমের কর ব্যবস্থা থেকে কমিয়ে 4 রকমের কর ব্যবস্থা করেছিল। এবং এই 4 রকমের কর ব্যবস্থা কি কি? 1 নম্বর বলা হয় খারাজ। খরাজ বা খরাজ, যা বলবো, খরাজ বা খারাজ। তাহলে খরাজ বা খারাজ কি? সেকেন্ড যদি বলি জাকাত। 3 নম্বর যদি বলি খামোস। কি? খামোস। আর চতুর্থ যদি বলি তাহলে হচ্ছে জিজিয়া। 24 রকমের কর কমিয়ে 4 রকমের করের ব্যবস্থা করে। তাহলে খরাজ কি? খরাজ হচ্ছে কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যা উৎপাদন হবে তার 1/10 কি করতে হবে? 1/10 সরকারকে বা সুলতানকে ট্যাক্স হিসাবে দিতে হবে, খারাজ, তাই না? জাকাত কি? জাকাত হচ্ছে মুসলিমদের উপর, মুসলিমদের উপর কর, মুসলিমদের উপর। খামোস কি? খামোস যে সমস্ত খনিজ দ্রব্য হবে, খনিজ সম্পদ, বা যা সমস্ত লুটে নিয়ে আসবে, লুট করবে, সেই সমস্ত সম্পদের 1/5 কি করবে? সুলতানকে দিতে হবে। খারাজ কৃষিক্ষেত্র, খামোস জাকাত হচ্ছে মুসলিমদের উপর, খামোস হচ্ছে খনিজ সম্পদ, আর একটা কি থাকে? জিজিয়া। জিজিয়া আমরা সবাই জানি যে জিজিয়া হচ্ছে কি? জিজিয়া হচ্ছে অমুসলিমদের উপর কর বা হিন্দুদের উপর কর, অমুসলিম যারা তাদের উপর কর, অমুসলিম কর। এই 4 রকম করের ব্যবস্থা করে কে? ফিরোজ শাহ তুগলক। তাহলে ফিরোজ শাহ তুগলক নেক্সট কি কাজ করে? নেক্সট কি কাজ করে দেখো, 4 রকম কর ছাড়াও 4 রকম করের ব্যবস্থা করে বলে দিচ্ছি। খরাজ, জাকাত, খামোস, জিজিয়া। জায়গিদার প্রথাকে কি করে? বংশানুক্রমিক করে দেয়। জায়গিদার দান করতে শুরু করে এবং জায়গিদার প্রথাকে কি করে? জায়গিদার, জায়গিদার প্রথা কি করে? বা জায়গিদার দান করে এবং এটা বংশানুক্রমিক করে দেয়। বংশানুক্রমিক, বংশানুক্রমিক করে দেয়, যে বংশ পরম্পরায় জায়গিদার থাকবে, জায়গিদারদের দান করে বংশ পরম্পরায় করে দেয়। এর সময় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেচ ব্যবস্থা। ফিরোজ শাহ তুগলকের সব থেকে বড় ব্যবস্থা হচ্ছে সেচ ব্যবস্থা। যে সমস্ত পতিত অঞ্চল আছে সেচের জন্য কি হচ্ছিল? চাষাবাদ হচ্ছিল না, পূজাদের মধ্যে ট্যাক্স দিতে পারছিল না, সেই সমস্ত অঞ্চলে সেচ ব্যবস্থাটা খুব ভালোভাবে করে। প্রচুর পরিমাণে কি নির্মাণ করে? ক্যানেল নির্মাণ করে, যাতে জল সহজেই জমির দিকে যেতে পারে বা পূজারা চাষাবাদ করতে পারে, ফসল ফলাতে পারে। বলা হয় 5টি প্রধান তার খাল কেটেছিল, 5টি প্রধান খাল। এছাড়া অনেক অপ্রধান খাল কেটেছিল, কিন্তু 5টিকে বলা হয় যে 5টি প্রধান খাল কেটেছিল। এর মধ্যে একটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যমুনা থেকে হিসার পর্যন্ত। যমুনা থেকে হিসার পর্যন্ত কি করেছিল? একটা খাল টেনে, যমুনা টু হিসার, সব থেকে বড় খাল, যমুনা টু হিসার। 123 মাইল বলা হয়, 123 মাইল যমুনা টু হিসার সব থেকে বড়। তার সেচ ব্যবস্থার শ্রেষ্ঠত্ব কাকে দেওয়া হয়? ফিরোজ শাহ তুগলককে দেওয়া হয়, তাই না? এছাড়া ফিরোজ শাহ তুগলকের সময় সব থেকে বেশি দাস ছিল তার রাজসভায়, সব থেকে বেশি সুলতানি বংশের সব থেকে বেশি দাস ছিল কার সময়? ফিরোজ শাহ তুগলকের সময় সব থেকে বেশি দাস, সব থেকে বেশি দাস। এবং এছাড়াও তিনি কিছু কিছু সংগঠন বা গাঠনিক কাজ করেছিল, কিছু কিছু বিভাগ তৈরি করেছিল, কিছু কিছু বিভাগ তৈরি করেছিল। যেমন প্রথমে যদি বলি বন্দে বন্দে গান, বন্দে ই দেওয়ান, বা যদি বলি যে
खैरियत, देवानी खैरियत, देवान ই खैरियत, खैरियत আমরা বলি না খৈরিয়াত পুছো, খৈরিয়াত পুছো। তাহলে খৈরিয়াত কি? খৈরিয়াত হচ্ছে যে সমস্ত বিধবা, শিশু, অনাথ, দরিদ্র, অনাথ, দরিদ্র, শিশু, বিধবা, এদের জন্য কি করেছিল? লোনের ব্যবস্থা করেছিল। এদের জন্য কি করেছিল? লোন দিতে শুরু করেছিল। এদের খৈরিয়াত দেখাশোনা করতো আর কি, ওই জন্য খৈরিয়াত পুছো। দিয়ানি খৈরিয়াত, খৈরিয়াত মানে কি? ভালো আছে কি খারাপ আছে, তাহলে এদেরকে দেখার জন্য লোন ব্যবস্থা শুরু করেছিল বা লোন দিতে শুরু করে। দেয়ানি খৈরিয়াত নামও গঠন করেছিল বিভাগ। সেকেন্ড যদি বলি দেয়ানি বন্দেগান, দেওয়ান ই বন্দেগান। দেয়ানি বন্দেগান কি? দাস, কি বলেছিলাম সব থেকে বেশি দাস আছে ফিরোজ শাহ তুগলকের সময়। যে সংগঠনটা কি করবে? দাসদের দেখবে, যে দাস নিযুক্ত করা, দাসদের দেখাশোনা করা, সমস্ত কিছু কাজ করবে কি? দেয়ানি বন্দগান নামে যে বিভাগটা করেছিল। নেক্সট কি বলতে পারি? দারুল সাফা, দারুল সাফা। দারুল সাফা কি? দাতব্য চিকিৎসালয় বলা হয়, যে সমস্ত চিকিৎসার জন্য পারছে না তাদেরকে কি করবে? চিকিৎসা দেবে। দাতব্য চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয় স্থাপন করে ফিরোজ শাহ তুগলক। তাহলে দেয়ানি বন্দগান, দেয়ানি খৈরিয়াত, দেয়ানি দারুল সাফা, এই সমস্ত কি করে? ফিরোজ শাহ তুগলক এই সমস্ত গাঠনিক বা কি বিভাগগুলো তৈরি করে। এবং কোন কোন বিভাগ কোন কাজের সঙ্গে যুক্ত বুঝতে পেরেছো? তাহলে নেক্সট যদি বলি যে ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক নিজের আত্মজীবনী লেখে। সুলতানি বংশের একমাত্র ব্যক্তি যে আত্মজীবনী লেখে সে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফুতুহিত ই ফিরোজ শাহী, ফুতুহি ফিরোজ শাহী, ফিরোজ শাহী, ফুতুহিত ফিরোজ শাহী, ফুতুহিত ফিরোজ শাহী কি করে? তার আত্মজীবনী লেখে। সুলতানি যুগের একমাত্র আত্মজীবনী লেখে কে? ফিরোজ শাহ তুগলক, ফুতুহিত ফিরোজ শাহী। এর সময় সব থেকে বড় ঐতিহাসিক কে ছিল? এর সময় সব থেকে বড় ঐতিহাসিক নাম হচ্ছে বরৌনি, জিয়াউদ্দিন বরৌনি। এবং এ সমস্ত ছাড়াও সাংগঠনিক কাজ, তার নিজের আত্মজীবনী লেখা, তার কর ব্যবস্থা ছাড়াও প্রচুর পরিমাণে নগর নির্মাণ করেছিল, নগর প্রতিষ্ঠা করেছিল, বহু নগর নির্মাণ করেছিল। কিন্তু আমরা পড়বো কটা? মাত্র 5টা আমরা জানি, প্রধান যে 5টা আছে সে কটা পড়বো। তাহলে কি কি করেছিল? প্রথমেই বাবার নামে কি রেখেছিল? জোনপুর। কি রেখেছিল? জোনপুর। বাবা জুনা খা কি রেখেছে? জোনপুর। জোনপুর পর কি রেখে? ফিরোজাবাদ, ফিরোজাবাদ, জোনপুর, ফিরোজাবাদ, ফতেহাবাদ, ফতেহাবাদ, জোনপুর, ফিরোজপুর, ফতেহাবাদ। এছাড়া কি করেছিল? জোনপুর, ফিরোজপুর, ফতেহাবাদ ছাড়াও আরো দুখানা শহরে নির্মাণ করেছিল। সেটা হচ্ছে একটা হিসার আর একটা হচ্ছে ফিরোজপুর। হিসার আর হচ্ছে ফিরোজপুর। ফিরোজপুর 5টা শহরে মেনলি নির্মাণ করে। হিসার আমরা সবাই জানি হরিয়ানা, ফিরোজপুর কোথায় এখন বর্তমানে? পাঞ্জাবে, জোনপুর ইউপি, তাই না? তাহলে এই সমস্ত নগরগুলো নির্মাণ করে, ঠিক আছে। এরপর ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক এছাড়াও ফিরোজ শাহ তুগলক জিতল, অর্ধ জিতল, 20 এই সমস্ত মুদ্রার প্রচলন করে। ফিরোজ শাহ তুগলক আমি যখন
সম্রাট অশোক পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে তোপড়া তোপড়া হরিয়ানার তোপড়া হরিয়ানার তোপড়া অঞ্চল। আর কি বলেছিলাম ইউপির মিরাট থেকে কি করেছিল অশোকের যে শিলালিপি ছিল সেটা কোথায় নিয়ে যায় দিল্লিতে নিয়ে আসে। তাহলে তোপড়া এবং মিরাট থেকে অশোকের শিলালিপি কে দিল্লিতে নিয়ে আসে ফিরোজ শাহ তুগলক নিয়ে আসে। এবং পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করে কে ফিরোজ শাহ তুগলক পুরীর জগন্নাথ মন্দির। এবং 1389 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের মৃত্যু হয়। এরপর ফিরোজ শাহ তুগলকের পর এমন কোনো ব্যক্তি আসেনি যে সুযোগ্য শাসক যাদেরকে আমাদের ইম্পর্টেন্ট হতে পড়ার দরকার। কত বছর 1389 হয়ে গেছে, তাহলে এদিকে কত বছর 11 বছর, এদিকে কত বছর 14 বছর, মানে 25 বছর। কিন্তু আমাদের একটা ছোট জিনিস জানতে হবে যে শেষ সুলতান মোহাম্মদ শাহ, কি বলা মোহাম্মদ শাহ 1394 থেকে 1414 শেষ তুগলক বংশের শেষ সম্রাট। সেরকম সুযোগ্য শাসক ছিল না, সেই সময় সুযোগ্য শাসক ছিল না। কিন্তু এর সময় ভারতবর্ষে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করে, দিল্লি আক্রমণ করে। এবং তৈমুরলং নৃশংস ছিল, মোহাম্মদ শাহকে মেরে দেয়। মোহাম্মদ শাহ ভয় পালিয়ে যায়, অনেকজন বলে মেরে দেয়, অনেকজন বলে ভয় পালিয়ে যায়। তাহলে মোহাম্মদ শাহ কেন ইম্পর্টেন্ট? সুযোগ্য শাসক নয়, তা সত্ত্বেও আমরা কে জানবো 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করেছে। অনেক সময় কোশ্চেন আছে তৈমুরলং কবে ভারত আক্রমণ করেছিল? 1398 খ্রিস্টাব্দে। তৈমুরলংয়ের জীবন কাহিনী আছে, হিস্টোরি আছে। বলা হয় নাকি চাকতাই বংশের লোক, বা তৈমুরলংকে কার পিতা হিসাবে ধরা হয়, বংশপুত্র হিসেবে ধরা হয় বাবরের। এই সময় আরেকটা কোশ্চেন আছে, যেহেতু ছোট করে বলেছি, একটা নারী নিয়ে কোশ্চেন আছে যে রামপিয়ারে গুর্জর একজন মহিলা যে তৈমুরলংয়ের বিরুদ্ধে লড়াই করেছিল, মহিলা সত্ত্বেও যে তৈমুরলংয়ের বিরুদ্ধে ভারতবর্ষের কোন মহিলা লড়াই করেছিল? সে রামপিয়ারে গুর্জর। তৈমুরলং একটা হিস্ট্রি বহু বড় হয়, আজ আর বাড়াবো না, শুধু এইটুকুনি বলবো কারণ কোশ্চেন আছে বলে জাস্ট এটুকুনি বললাম যে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং আক্রমণ করে। আর এর সময় যে রামপিয়ারে গুর্জর বলে একজন মহিলা ছিল, তৈমুরলং কেউ ভয় পেয়েছিল বা বিরক্ত করে তুলেছিল। কোশ্চেন এটাও আছে। এবং এই সময় পাঞ্জাবের শাসক হিসাবে কে ছিল বা গভর্নর হিসাবে কে ছিল যদি বলি? খিজির খাঁ। খিজির খাঁ কি করে, পরবর্তীকালে যখন মোহাম্মদ শাহ মরে যায়, মোহাম্মদ শাহ মৃত্যুর পর, মোহাম্মদ শাহর মৃত্যু সম্পর্কে জানা যায়নি, 1412 খ্রিস্টাব্দে একবার দিল্লি যায়। দিল্লিতে গিয়ে দেখে এরকম অবস্থা, মোহাম্মদ শাহ নেই। এবং যখন দেখে দিল্লির সিংহাসন ফাঁকা, কেউ বলে 1412 খ্রিস্টাব্দেই মারা যায়, কেউ বলে 1414 খ্রিস্টাব্দেই মারা যায়, এখানে একটু কনফিউশন আছে। দিল্লির সিংহাসন ফাঁকা এবং খিজির খাঁ কি করে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করে। তাহলে এই হচ্ছে তুগলক বংশের সিনারিও। মোটামুটি বোঝা গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত থাক, পরবর্তী সৈয়দ আর লোদি একসঙ্গে করে দেবো ছোট ছোট।